আজকে আমাদের এই যে মানে আমরা এক নতুন স্লোগানে শুরু করতে যাচ্ছি, সেটা হলো যে উই আর টিউটর, উই আর স্টুডেন্টস এট দ্য সেম ওয়ে। মানে যেটা হলো যে পরীক্ষার প্রিপারেশনের লক্ষ্যে আমরা শুরু করছি, আশা করছি টাইমলি আমরা শেষ করতে পারবো আমাদের প্রত্যেকটা পার্ট সিলেবাস। সেই জন্য আজকে প্রাথমিক এবং উদ্বোধনী ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার তোমরা বন্ধুগণ সবাই ভালোই আছো, সুস্থ আছো, স্রষ্টার কৃপায়। আমরা এখন তোমরা সবাই অবগত আছো যে আজকে আমাদের আলোচনার মেইন টপিক হচ্ছে খনিজ এবং শিলা। এটা আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি কোর্স নাম্বার 1। কোর্স, হ্যাঁ, কোর্স নাম্বার হচ্ছে 1002। কোর্স নেম হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। তার থেকে সেকেন্ড চ্যাপ্টারের খনিজ শিলা পড়বো। খনিজ শিলার ক্ষেত্রে আমি আমার আরো দুজন মেট রয়েছেন, তারা বাকিটুকু ডিসক্রাইব করবেন। আমি খনিজের অংশটুকু ফার্স্ট অফ অল ডিসক্রাইব করতে চাচ্ছি যে খনিজের যে অংশটা আমাদের এখানে রয়েছে সেটা হলো যে আমরা জানি যে আমাদের এই ভূপৃষ্ঠ তথা আর্থ ক্রাস্ট, ভূপৃষ্ঠ তথা আর্থ ক্রাস্ট ব্যাপারটা তোমার আহ, যখনই বলা হয় তখনই আমরা সেখানে আমরা খনিজের সংমিশ্রণ খুঁজে পাই, শিলার সংমিশ্রণ খুঁজে পাই। অর্থাৎ খনিজ এবং শিলার সংমিশ্রণেই আমাদের মানে ভূত্বকটা বা আর্থ ক্রাস্ট যেটা, সেটা সৃষ্টি হয়েছে, সেটা আমরা বলতে পারি। একইভাবে আর যখনই আমরা একটু মানে আর একটু ডেপথলি যদি আমরা এটাকে ডিসক্রাইব করতে যাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে খনিজটাকে আমরা বলছি যে কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যৌগিক পদার্থের সৃষ্টি যদি করে থাকে, তখন তাকে খনিজ বলা হয়। আমরা নর্মালি যদি আমরা বলি যৌগিক পদার্থ, আমরা যখন কেমিস্ট্রিতে আমরা যৌগিক পদার্থ সম্পর্কে জেনেছি, যেমন পানি রয়েছে H2O, এই ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো মৌল যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ পানি গঠন করে। এট দ্য সেম ওয়েতে খনিজটা হচ্ছে কি এরকম দুটি অর্থাৎ দুটি মৌলের সংমিশ্রণে একটা সংযুতি থাকে, সেটাকে মেনটেন করে যখন তারা সংবদ্ধ হয় পরস্পরের সাথে, তখন একটা খনিজ পদার্থের সৃষ্টি হয়। আর অপরদিকে হচ্ছে, এটাকে যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই, সেক্ষেত্রে সংজ্ঞাটাকে যদি আমরা এভাবে দিই, সেটা মনে হয় আমার কাছে বেটার হয়, যে প্রকৃতি প্রদত্ত অজৈব কঠিন পদার্থগুলো অথবা কতগুলো মৌলিক উপাদান আহ যাদের প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, তারা যখন প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে আহ, এবং একটা যৌগিক পদার্থের সৃষ্টি করে, যেখানে তাদের একটা নির্দিষ্ট রাসায়নিক সংযুতি থাকবে, তাকে খনিজ বলা হবে। আর এক্ষেত্রে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ভূত্বকের যে আমরা যেটাকে কোয়ার্টস বলি, হ্যাঁ, কোয়ার্টস হচ্ছে একটি খনিজ। যে কোয়ার্টসটা গঠিত হচ্ছে কিভাবে আমরা যদি গাঠনিক স্ট্রাকচারের দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেখবো যে আমরা সিলিকা ডাইঅক্সাইড যেমন, অর্থাৎ হচ্ছে কি তোমার এক এক পরমাণু সিলিকনের সাথে তারপর হচ্ছে কি দুই অণু অক্সিজেনের সমন্বয়ে, অর্থাৎ হচ্ছে কি যে অক্সিজেনের দুটি পরমাণুর সংমিশ্রণ। এই অর্থাৎ হচ্ছে কি তিনটি পরমাণুর সংমিশ্রণে আমাদের যে সিলিকা ডাইঅক্সাইড অথবা কোয়ার্টজ, সেটি হচ্ছে যে সেই খনিজটি সৃষ্টি হয় আর কি। অর্থাৎ প্রাথমিকভাবে আমি যদি বোঝাই একদম সামারি হিসেবে, সেটা হচ্ছে যে আমাদের ভূত্বক সৃষ্টি হয় খনিজ এবং শিলার সংমিশ্রণে। আর সেক্ষেত্রে শিলা তৈরি হয় খনিজ থেকে। আর খনিজ সৃষ্টি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক মৌল রয়েছে, সেই মৌলগুলোর এক বা একাধিক অণু পরমাণু সমন্বয়ে খনিজ সৃষ্টি হয়। আর এই ক্ষেত্রে প্রতিটি খনিজেরই একটি নির্দিষ্ট রাসায়নিক সংযুতি থাকবে এবং কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকবে, যা খনিজ সৃষ্টিকারী যে প্রাকৃতিক মৌলগুলো রয়েছে, সেগুলো দ্বারা মানে পরিচালিত হবে, সেগুলো নিয়ন্ত্রণ করবে আর কি, সেগুলো করতে নিয়ন্ত্রিত হবে। তো এই ক্ষেত্রে আমরা যেমন খনিজ রূপা, তামা, সোনা, হীরা, গন্ধক প্রভৃতিকে আমরা খনিজ হিসেবে মেনশন করতে পারি। আর এর পরবর্তীতে হলো এছাড়াও রয়েছে গ্রানাইট, বেসল্ট, স্লেট, হর্নবেল্ট, ফেলসপার, লাইমস্টোন প্রভৃতি জিনিস। তো এখন আর একটা জিনিস হলো, যেহেতু আমি খনিজ নিয়ে বলবো, আমি আর শিলাকে ডিসক্রাইব না করছি, শিলা এক কথায় বলে দিয়েছে যে শিলা গঠিত হয় খনিজ থেকে। এর পরবর্তীতে আমার যে মেটরা রয়েছে তারা এসে নিশ্চয়ই শিলা সম্পর্কে বলবে। আর আমি খনিজ নিয়ে একটু সামনে গিয়ে যদি বলি যে
খনিজের আমরা তাহলে প্রাথমিকভাবে বুঝলাম কতগুলো মৌলিক পদার্থ প্রাকৃতিক উপায়ে একত্রিত হয়ে যে যৌগিক পদার্থের সৃষ্টি করে অভ্যন্তরে বা ভূত্বকে, এবং যার যার মানে বহিঃপ্রকাশ আমরা ভূত্বক রূপে দেখতে পাই, সেটাকে আমরা খনিজ বলছি। খনিজ অধিকাংশ ক্ষেত্রে স্ফটিক আকার, স্ফটিক আকার আমরা নিশ্চয়ই বুঝি যে দানাদার স্ফটিক আকার। আমরা স্ফটিক আকারের সম্ভবত পারফেক্ট যে এক্সাম্পল সেটা হচ্ছে চিনির যে ক্রিস্টালটা, সেটাই মেবি হচ্ছে স্ফটিক আকার। সাধারণত যদি এর সাথে আমি একটু সংযুক্ত করিনি, আমার গেসটা হয়তো ভুল হতে পারে, তোমরা প্লিজ কাইন্ডলি নোট করবে, এবং যদি আমি কোথাও ভুল করে থাকি সেটাকে ডেফিনেটলি আমার কথা বলার শেষে রাইজ করবে। আর একটা জিনিস হলো মাসুদ, আমার টাইম যখন শেষ হওয়ার আগে একটু ওয়ার্ন করবে আর কি, জাস্ট একটু এতটুকুনি। এর পরবর্তীতে হলো যে সাধারণত আমরা তো তাহলে বুঝতে পারছি, যেহেতু আমরা দুটি পরমাণু বা তিনটি পরমাণু, দুটি মৌলের বা দুই বা তিনটি মৌলের সমন্বয়ে একটি যৌগিক পদার্থ সৃষ্টি করছে খনিজ নামে, সেক্ষেত্রে এর একটি রাসায়নিক সংকেত অবশ্যই থাকবে এবং এর সংস্থিতি থাকবে। এটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, এটাও একটি খুবই সাধারণ একটি বৈশিষ্ট্য খনিজের। তার পরবর্তীতে হলো এর ভৌত ধর্ম রয়েছে, তবে আকার ও বর্ণের ক্ষেত্রে পার্থক্য দেখা যেতে পারে। এটা খনিজ থেকে আরেকটা খনিজের যে এটা এটা সিমিলার ভৌত ধর্ম মেনটেন করবে তারা, তবে তাদের আকার এবং বর্ণের ক্ষেত্রে ডেফিনেটলি পার্থক্য দেখা যেতে পারে। আর খনিজ সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, এটা বহু বছর বহু কাল কাল থেকে কালান্তরে এর এটি টিকে থাকে প্রকৃতিতে, অর্থাৎ ভূত্বকের মধ্যে। আর ক্ষয়প্রাপ্ত হলেও খুবই স্বল্প মাত্রার ক্ষয় এর মধ্যে সংঘটিত হয়ে থাকে আর কি। এর পরবর্তীতে হলো যে খনিজের ধর্ম এর গঠনকারী, যেটা বলেছি পূর্বে আমি, যে এই খনিজের কি ধরনের ধর্ম প্রদর্শন করবে তা নির্ভর করে এই খনিজটি কোন কোন মৌল দ্বারা গঠিত। সেই মৌলগুলোর আচরণের উপরই নির্ভর করবে খনিজটি কি ধরনের ধর্ম প্রদর্শন করে থাকবে। এই গেল সার্বিকভাবে প্রাথমিক অবস্থায় খনিজ কি করে, খনিজের বৈশিষ্ট্যগুলো কি, এই যে এই ধরনের একটা গেল। আমরা যদি পরবর্তীতে দেখি যে আর একটু ইলাবোরেটলি যদি দেখি যে খনিজকে আমরা দুভাগে যে যারা ভূতত্ত্ববিদগণ রয়েছেন তারা দুভাগে ভাগ করেছেন। প্রথমত একটা হলো যে আমাদের অর্থকরী খনিজ, আর একটা হলো শিলাগঠিত খনিজ। তো অর্থকরী খনিজগুলো আমরা নরমালি জানি যে আকরিক শিল্পে ব্যবহার করা হয়, যেমন হেমাটাইট, গ্যালেনা, বক্সাইট এবং অভ্র। তার পরবর্তী হলো যে গ্রাফাইট, অ্যাসবেস্টস ইত্যাদি। আর এইগুলো হলো যে তারপর হচ্ছে কি, সরি আমি একটু মিস্টেক করেছি, যেটা হলো যে আমরা যেটা বলছিলাম যে উদাহরণ আকরিক শিল্পে ব্যবহার্য খনিজ, আকরিক শিল্পে ব্যবহার্য খনিজ গুলো হলো আমাদের যেমন আমরা তোমার যে সিলিকা ডাইঅক্সাইড যে বালি হিসেবে ব্যবহৃত হতে পারে, অথবা যে আমরা দস্তা বা তামা বা তারপরে হচ্ছে লোহা ইত্যাদি আমরা যে আকরিক আহরণ করে থাকি, সেগুলোকে আমরা বলতে পারি অর্থকরী। আর তার পরবর্তীতে হলো যে শিলাগঠিত যে খনিজগুলো, সেগুলোকে আমরা বলতে পারি যে হেমাটাইট, গ্যালেনা, বক্সাইট, অভ্র অথবা অ্যাসবেস্টস ইত্যাদি, বা গ্রাফাইট ইত্যাদি। ঠিক আছে, তো এর পরবর্তীতে হলো যে তাহলে খনিজের আণবিক গঠনটা আমরা দেখতে পারি। খনিজের বৈশিষ্ট্য সমূহ আমরা অলরেডি বলেছি যে একক মৌল। আবার আমরা যেটা বলেছিলাম যে খনিজ যৌগিক পদার্থ রূপে যেমন থাকতে পারে, যেমন সিলিকা ডাই অক্সাইড, সিলিকন এবং অক্সিজেনের পরমাণু সমন্বয়ে গঠিত। আবার একইভাবে খনিজের মধ্যে তোমার একক মৌল কর্তৃক সংগঠিত খনিজ থাকতে পারে, যেমন আমাদের যে এজি রয়েছে অর্থাৎ সোনা রয়েছে, তারপরে রূপা রয়েছে, তারপরে তামা যে অর্থাৎ কপার আর কি যেটা, তারপরে সালফার, এরা কিন্তু সবাই একক মৌল কর্তৃক সংগঠিত খনিজ। তো সুতরাং একক মৌল দ্বারাও খনিজ হতে পারে, সৃষ্টি হতে পারে, অথবা এক বা একাধিক মৌল দ্বারাও খনিজ সৃষ্টি হতে পারে। তার পরবর্তীতে রয়েছে যে সকল খনিজেরই বহুত রাসায়নিক ধর্ম রয়েছে, সেটা অলরেডি বলেছি। খনিজের রাসায়নিক সংস্থিতি সুনির্দিষ্ট, যেমন যে অর্থাৎ হচ্ছে কি এই রাসায়নিক সংস্থিতিটা নিয়ে আমি একটু মানে সন্দিহান বলা যেতে পারে। সংস্থিতিটা এটা মানে বাংলা মিনিংটা যদি বলা যেতে পারে, এটা কি অর্থাৎ ধর্ম কিছু মিন করে, মানে কেউ যদি একটু বলতে তাহলে আমি মনে হয় ভালো হতো। কিওয়ার্ড মানে ওয়ার্ডটা কি? সংস্থিতি, সংস্থিতি মানে খনিজের রাসায়নিক সংস্থিতি, এটা কি সুস্থিতি বলা, মানে সংস্থিতি মিন্স সুস্থিতি, যে এটা এটা মানে অর্থাৎ হচ্ছে কি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় না, এরকম কিছু মিন করে? আমারও তো তাই মনে হচ্ছে, মানে শিওর না এই ওয়ার্ডের সাথে আমি সম্পর্কিত না তো।
আচ্ছা, আমার কাছে যতদূর মনে হলো যে ওই ফারদিন অথবা আরেকজন কে নাইম না আমার মেট, ওরা তো পড়েছো মেবি। ফারদিন আর কাজল বাদশা। কাজের কিছু, হ্যাঁ। তো সংস্থিতিটা বলতে আমার মনে হচ্ছে যে সুস্থিতি বোঝাচ্ছে, যে স্টেবল, আনস্টেবল কিছু না যে হঠাৎ করেই বিক্রিয়া করে চেঞ্জ হয়ে গেল। বিক্রিয়া করবে বাট মানে হুট করেই যে একটা খনিজ সোনা থেকে রূপো হয়ে যাবে বা তামা হয়ে যাবে, এরকম কোনো মানে ফরমেশন চেঞ্জ হয় না, এরকম কিছু মিন করছে নাকি আদার্স কোনো মিনিং দিচ্ছে সংস্থিতি কথাটা? আচ্ছা, আমি একটু দেখি, আমাকে একটু সময় দাও, এক মিনিট করে নিচ্ছি। সংস্থিতি, সংস্থিতি, সংস্থান অর্থাৎ, আচ্ছা, এটা হচ্ছে একত্রে অবস্থান করা। সরি, একত্রে অবস্থান করা হচ্ছে ওরা, মানে গুগল বলছে একত্রে অবস্থান করা। তারপরেও এটা একটু ক্লিয়ার হওয়া দরকার আছে। এই যে খনিজের রাসায়নিক সংস্থিতি সুনির্দিষ্ট, অর্থাৎ কি রাসায়নিক ভাবে একত্রে অবস্থান করে পাশাপাশি এরকম কিছু নাকি? যদি এখন কেউ আচ্ছা, বলতে নাও পারে সমস্যা নাই, আমি মনে করি যে যখন এটা তো ইউটিউবে আবার রেকর্ডেড থাকবে, তখন কমেন্টে যদি কোনো ভুল থাকে ওরা বলে দিতে পারবে আই থিংক। এইটা নিয়ে পরবর্তীতে কোশ্চেন আউট করা যেতে পারে। ওকে, ফাইন, আমি ক্যারি অন করছি। তার পরবর্তীতে হলো যে আমরা তার পরবর্তীতে বললাম যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, সেটা অলরেডি বলেছি বৈশিষ্ট্যের মধ্যে। তারপরে হচ্ছে যে প্রাকৃতিক অজৈব কঠিন বস্তু, সেটা তো সবাই বুঝতে পারছো, কারণ সোনা তামা রূপা লোহা যাই আমরা বের করি না কেন খনিজ থেকে, এগুলো সবকিছুই হচ্ছে তোমার যে অজৈব পদার্থ, তা তো বুঝতেই পারছো। তারপরে হচ্ছে কি জৈব উৎসেরও খনিজ হতে পারে। এখানে আরেকটা তবে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্সেপশনাল খনিজের মধ্যে, যে জৈব উৎসের খনিজগুলো কি কি, সেটা খুবই একটা ভালো কোশ্চেন হতে পারে এক্সামের ক্ষেত্রে। সেক্ষেত্রে কেলাসাইট এবং হচ্ছে ডলোমাইট, এই দুটো একটু নোট ডাউন করবে তোমরা, আমি আশা করছি। যে কেলাসাইট এবং ডলোমাইট, এই দুটো হচ্ছে জৈব উৎসেরও খনিজ, অর্থাৎ জৈব উৎস থেকে প্রাপ্ত আর কি। তার পরবর্তীতে হলো যে আমরা সেটা আর বাকিগুলো, আরেকটা হলো স্ফটিক আকারে পরমাণু যুক্ত হতে হতে খনিজ উৎপন্ন হয়, অর্থাৎ যে স্ফটিক আকার রয়েছে সেই স্ফটিক আকার বিদ্যমান থাকে খনিজে, এবং সেখানে পরমাণুগুলো যুক্ত হয়। এই যুক্ত হওয়ার মাধ্যমে একটা খনি বিশাল আকৃতি লাভ করে থাকে আর কি। আর পুনরায় পরমাণু বিযুক্ত হলে, আর যখনই পরমাণুগুলো এই যে আহ স্ফটিক আকার যে চেইনটা বা স্ফটিক আকার যে অবয়বটা, সেটা থেকে যখন পরমাণুগুলো পরমাণুগুলো কি করে তাদের অবস্থান থেকে সরে যায়, তখন বা বিযুক্ত হয় সরে আসে, তখন এই খনিজটা কি হয়, তার অভ্যন্তরীণ কার্বনিক ফর্মটাকে মানে আর ধরে রাখতে পারে না, সেটা ভেঙে যায় আর কি। তো এই পরবর্তী আণবিক গঠন যদি আমরা বলি, যে এটা তোমরা সবাই জানো, আমরা সায়েন্স স্টুডেন্ট আমরা জানি আণবিক গঠন, যে অনুর যে অর্থাৎ হচ্ছে কি অনুর সংমিশ্রণ, বা অর্থাৎ হচ্ছে কি ওই কোন একটা যৌগে অনুপরমাণুগুলো কি কি কিভাবে বিন্যস্ত অবস্থায় বা সংমিশ্রণ বা অর্থাৎ সংযুক্ত অবস্থায় থাকে আর কি, সেরকম গঠন আর কি। যে মৌলের ক্ষুদ্রতম একক পরমাণু, সেটা আমরা জানি, ক্ষুদ্রতম পরমাণু দুটি মৌলের সংযুক্তিতে সহায়তা করে থাকে এই পরমাণু। পরমাণুর মাধ্যমে দুটি মৌলের সংযুক্তি ঘটে থাকে, সেটা আমরা জানি। আর পরমাণুর কাঠামো ও পরমাণুর যদি সরলীকৃত কাঠামো আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা জানি পরমাণু সেন্টারে থাকে হচ্ছে তোমার প্রোটন এবং নিউট্রন, যেখানে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, সরি, চার্জ আধান নিরপেক্ষ। আর তার পরমাণু কেন্দ্রে অবস্থান বা অর্থাৎ হচ্ছে কি সরি কক্ষপথে অবস্থান করে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন, যা তাকে কেন্দ্র করে ঘুরছে। তার এই যে সেন্টার, যে সেন্টারে হচ্ছে তোমার প্রোটন এবং নিউট্রন থাকে, তাকে কেন্দ্র করে ঘুরছে। আর পরমাণু কেন্দ্রে ধারণকৃত প্রোটনের পারমাণবিক সংখ্যা এবং মৌলের নাম নির্ধারিত, অর্থাৎ হচ্ছে কি যে যে প্রোটনের পারমাণবিক সংখ্যা ও মৌলের নাম নির্ধারিত হয় কেন্দ্রে ধারণকৃত প্রোটনের। হ্যাঁ, যেমন কয়টি প্রোটন রয়েছে, 6টি প্রোটন বিশিষ্ট সব পরমাণু কার্বন এবং 8টি প্রোটন বিশিষ্ট সব পরমাণু অক্সিজেন। আমরা প্রোটন সংখ্যা দ্বারা মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা দ্বারা আমরা মৌলের নামকরণ করতে পারি বা মৌলকে চিহ্নিত করতে পারি, সেটা আমরা জেনে আসছি। তারপরে হচ্ছে যে গ্রানাইট শিলা হিসেবে কোয়ার্টজ খনিজের কথা আমরা বলেছি অলরেডি। তো এইখানে আর তেমন কিছু নেই। এরপরে হচ্ছে ওরা গ্রানাইটকে তোমার অর্থাৎ গ্রানাইট শিলাকে
তারা বিশ্লেষিত করেছে। তো গ্রানাইটকে যখন ওরা বিশ্লেষিত করেছে তখন কোয়ার্টজ খনি পাওয়া যায়। আর কোয়ার্টজ খনিজটা কিভাবে আমরা কোয়ার্টজ পাবো, মাইকা পাবো এবং ফেলসপার পাবো। তো এক্ষেত্রে কোয়ার্টজ যে খনিজটা সেক্ষেত্রে হচ্ছে যে তোমার সিলিকন এবং অক্সিজেন দ্বারা সেই কোয়ার্টজ খনিজটা গঠিত হয়, সেটা আমরা অলরেডি বলেছি। তারপরে মাইকা যেটা, সেটা হচ্ছে মাস্কোবাইট এবং বায়োটাইট থেকে বা বায়োটাইট এর সংমিশ্রণে। আর এর পরবর্তী ফেলসপার যে খনিজটা, সেই ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। এর পরবর্তীতে যেটা হলো যে ভূপৃষ্ঠে আমরা জানি পর্যন্ত 105টি 114টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে হচ্ছে কি 118টি আবিষ্কৃত হয়েছে, 114টির নামকরণ করা হয়েছে, তাই তো মনে হয়, তাই না? আই থিংক আরো 4টার নামকরণ পরবর্তীতে করা হয়েছে, কি সেগুলো জানি না, বাট করা হয়েছে আই থিংক। আচ্ছা, তাহলে মানে 118টি সম্পূর্ণ, তাই তো? যা হোক, হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি যতটুকু পেয়েছি আর কি, ঘেটে বা তোমার আমার কাছে যে বইগুলো ছিল সেগুলো ঘেটে সেখানে আমি পেয়েছি যে তোমার এই যে মৌলিক যতগুলো পদার্থ আবিষ্কৃত হয়েছে আহ, তার মধ্য থেকে মাত্র 15টি উপাদান, যে অর্থাৎ উপাদান না বলে যদি মৌল বলি, 15টি মৌল দ্বারা ভূপৃষ্ঠের 99%-এরও বেশি অংশ গঠিত হয়েছে। অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠটা আমরা দেখতে পাই, যে ভূত্বকের উপরে আমরা সার্ভাইভ করছি, সেই যে আর্থ ক্রাস্ট, সেই আর্থ ক্রাস্টের উপরিভাগ যে খনিজ এবং শিলার সমন্বয়ে গঠিত, সেখানে আমাদের প্রকৃতিতে পাওয়া 118টি মৌলের মধ্যে, তার মধ্যে মাত্র 15টি মৌলের দ্বারাই প্রায় 99% তোমার ভূপৃষ্ঠ গঠিত হয়েছে। এক্ষেত্রে অক্সিজেন এবং সিলিকন সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে, সেটা হলো গিয়ে 74.07%। অর্থাৎ শতকরা 74.07% অক্সিজেন এবং সিলিকন দ্বারা ভূত্বক গঠিত। আর পরবর্তীতে হলো যে বাকি যে অর্থাৎ হলো কি যে আমরা আহ, আর বাকি মৌলগুলো দ্বারা 0.58%, অর্থাৎ হচ্ছে কি যে সরি আর বাকিগুলো দ্বারা হচ্ছে কি, অর্থাৎ যে মোট 15টি উপাদান দিয়ে ভূপৃষ্ঠের আহ, যে 99.42%, সরি আমি ভুল বলেছি, 42% হচ্ছে তোমার ভূপৃষ্ঠ গঠিত হয়েছে আর কি। অর্থাৎ হচ্ছে কি অর্থাৎ 15টি যদি আমি উপাদান মৌলকে যদি আমি ধরে নিই, 15টি মৌল দ্বারা আমাদের কতটুকু অংশ গঠিত হয়েছে, সেটা হলো ভূপৃষ্ঠের 99.42%, 42%, এটা হলো 15টি মৌল কর্তৃক গঠিত। আর এই 15টির ভিতরেই এই যে 99.42%, তার মধ্যে থেকে 74.07%ই হচ্ছে তোমার অক্সিজেন এবং সিলিকন দ্বারা গঠিত। আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি, ক্লিয়ার তো নাকি? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তার আর আর যে বাকি যে মৌলগুলো রয়েছে সেগুলো দ্বারা অনলি 0.58%, 0.58%, অর্থাৎ ওই যে 99.42%-এর 42%-এর বাইরের যে 0.58% সেটা সংগঠিত হয়েছে। তার পরবর্তীতে হলো আমরা যদি যদি কোশ্চেন হয় যে ভূপৃষ্ঠে কি পরিমাণ খনিজের প্রজাতি রয়েছে বা প্রকারভেদ রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে প্রায় 1500 ধরনের 1500 ধরনের প্রজাতি রয়েছে ভূপৃষ্ঠে খনিজের। তার পরবর্তী এক্ষেত্রে সোনা, রূপা, তামা, হীরা, নিকেল, দস্তা প্রভৃতি খনিজের পরিমাণ খুব কম। আবার তেজস্ক্রিয় খনিজের পরিমাণ এতই কম যে তা খুঁজে বের করা খুবই কঠিন হবে। আর এক্ষেত্রে সোনা, রূপা, তামা, হীরা, নিকেল, দস্তা প্রভৃতিকে কিন্তু আমরা অর্থকরী খনিজ হিসেবে আখ্যায়িত করেছি ক্লাসের শুরুতেই। আর এক্ষেত্রে সেগুলোর পরিমাণ কম বলে বলছি। আর তেজস্ক্রিয় খনিজ যেগুলো রয়েছে সেগুলো খুবই কম পরিমাণে বিদ্যমান। এই ক্ষেত্রে আমরা যদি ভূপৃষ্ঠের কত শতাংশ কোন মৌল কর্তৃক মানে গঠিত তা যদি একটু দেখি, তাহলে এক্ষেত্রে একটি চার্ট রয়েছে আমাদের যে কোর্সের সহায়ক বইতে। সেক্ষেত্রে আমরা দেখছি যে অক্সিজেন যেটা ভূপৃষ্ঠের 46.46% জুড়ে রয়েছে। আর সিলিকন রয়েছে, আমি আবার বলছি, অক্সিজেন ভূপৃষ্ঠের 46.46% জুড়ে রয়েছে। সিলিকন রয়েছে সেটা হলো 27.61% জুড়ে।
27.61% জুড়ে হচ্ছে সিলিকন। আর এর পরবর্তীতে হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামটা হচ্ছে ভূপৃষ্ঠের 8.07% জুড়ে। লৌহ বা যেটা আমরা হচ্ছে ফেরাস বলছি বা ফেরিক বলছি, হচ্ছে কি হ্যাঁ ফেরাস যেটা বলছি সেটা হলো যে আমাদের সেটা হচ্ছে 5.06% জুড়ে। তারপরে ক্যালসিয়াম হচ্ছে 3.64% জুড়ে। সোডিয়াম হচ্ছে 2.75% জুড়ে। পটাশিয়াম হচ্ছে 2.58% জুড়ে। ম্যাগনেসিয়াম হচ্ছে 2.07% জুড়ে। টিটানিয়াম হচ্ছে 0.62% জুড়ে। হাইড্রোজেন হচ্ছে 0.14% জুড়ে। ফসফরাস হচ্ছে 0.12% জুড়ে। এর পরবর্তীতে ম্যাঙ্গানিজ রয়েছে 0.10, কার্বন হচ্ছে 0.09%, সালফার হচ্ছে 0.06, ক্লোরিন হচ্ছে সবচেয়ে কম 0.05% জুড়ে। এই হলো সর্বমোট ভূপৃষ্ঠের 99.42% জুড়ে যে 15টি মৌল দখল করে আছে সেই 15টি মৌলের ইন্ডিভিজুয়াল অবস্থান আর কি। আর খনিজ পদার্থ চিনতে হলে আমরা যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ কিভাবে আমরা চিনবো যে এটা একটি খনিজ পদার্থ বা মিনারেলস, এইটার জন্য কতগুলো ইন্ডিকেটর রয়েছে। সেই ক্ষেত্রে 1 নম্বরে আমরা ব্যবহার করব, ফার্স্ট ইন্ডিকেটর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। এটা কি? এটাকে যদি আমরা বলে থাকি, এটি হচ্ছে খনিজের ওজনের তুলনায় সম আয়তনের পানির ওজনের অনুপাত ওই খনিজের আপেক্ষিক গুরুত্ব। অর্থাৎ খনিজের ওজন সম আয়তনের পানির ওজনের চেয়ে 2 গুণ বেশি হলে উক্ত খনিজের আপেক্ষিক গুরুত্ব হবে 2। আমি কি বুঝাতে পেরেছি? অর্থাৎ হলো যে একটা খনিজ যদি আমরা নিই, সেই খনিজের যে পরিমাণ ওজন হবে তার তুলনায় একই আয়তন, অর্থাৎ ওই খনিজের আয়তনের তুলনায় তার অর্থাৎ সম আয়তনের পানির ওজন অনুপাতটাই হবে ওই খনিজের আপেক্ষিক গুরুত্ব। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে এই হলো যে স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। আর পরবর্তীতে যদি কেলাস, এরপর হলো আমরা কেলাস রূপ দেখে এটাকে আইডেন্টিফাই করতে পারবো যে না এটা হচ্ছে খনিজ। সেটা হলো ক্রিস্টাল ফর্ম, যেটা আমরা বলেছি অলরেডি যে খনিজের গঠনকারী পরমাণুর ভিতরে সুবিন্যস্ত আয়তন প্রকাশকারী বাহ্যিক রূপ হচ্ছে কেলাস রূপ। এটি খনিজ যখন বাধাহীন ভাবে বেড়ে ওঠে তখন আলাদা আলাদা পূর্ণ কেলাসে প্রকাশিত হয়। অর্থাৎ আমরা বিশেষ জ্যামিতিক আকৃতিতে কেলাসিত হতে পারে। অর্থাৎ কেলাস তো দেখছি আমরা, আমি কিভাবে সেই কেলাস কেলাস তো হচ্ছে যে যেটা হলো যে হ্যাঁ আচ্ছা, আমি তাহলে কেলাস রূপ তোমরা আশা করি বুঝতে পারছো যে ক্রিস্টাল যে ফিগারটা আর কি, অর্থাৎ হচ্ছে যে আমরা যে ওই যে হীরক বা গ্রাফাইটের যে ফিগারটা সেটা হচ্ছে কেলাসিত রূপ। সেটাকে আমরা বলছি যদি আমরা পেয়ে থাকি তখন সেই ক্ষেত্রে সেটা হচ্ছে খনিজ। আর দ্যুতি বা ঔজ্জ্বল্য অবশ্যই লাস্টের অবস্থা থাকবে, যে আলোর প্রতিফলনে অবয়বকে যেমন দেখায় উহাই ওই খনিজের দ্যুতি। ঠিক আছে, আলোর প্রতিফলিত হবে। আর খনিজের দ্যুতি প্রধানত 2 ভাগে বিভক্ত। যে সকল খনিজ দেখতে ধাতবের মতো তা যে বর্ণেরই হোক সেটা ধাতব দ্যুতি সম্পন্ন খনিজ। আর অধাতব দ্যুতিকে ক্যাচিক বা মুক্তময়, রেশমি, তেলতেলে, মেটা, মনোজল, মসৃণ ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হলো কাচিক কি? কাচের মতো দ্যুতি সম্পন্ন, যেমন কোয়ার্টজ। মুক্তার মতো দ্যুতি সম্পন্ন হলে সেটা ট্যালক। আর রেশমি রেশমের মতো দ্যুতি সম্পন্ন হলে সেটা হলো জিপসাম। অর্থাৎ আমি বলছি যে কি কি ইন্ডিকেটর দেখে আমরা খনিজকে আইডেন্টিফাই করব। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি, অর্থাৎ ওই খনিজের সমায়তনের পানির ওজনটাই হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব। তারপর কেলাস রূপ, অর্থাৎ হচ্ছে কেলাসিত থাকবে 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে দ্যুতি বা ঔজ্জ্বল্য, অর্থাৎ খনিজের একটা আলোর বিচ্ছুরণ হবে, সেখান থেকে প্রতিফলিত হবে আলো। এই ক্ষেত্রে আলো 2 ভাবে প্রতিফলিত হবে। একটা হচ্ছে যে দেখতে তোমার ওই এটাকে কি বলা যেতে পারে, ধাতবের ন্যায় হলে সেটা হচ্ছে ধাতব খনিজ। আর যদি তোমার কাচিক হয়, কাচের মতো মুক্তাময় হলে তোমার সেটা হচ্ছে কাচিক হলে কোয়ার্টজ, মুক্তাময় হলে ট্যালক, রেশমি হলে জিপসাম আর কি। আর এছাড়া বর্ণ থাকবে, বর্ণের উপর নির্ভর করে খনিজ চিহ্নিত করা যদিও উচিত নয়, অন্যান্য বৈশিষ্ট্যের সামনে খনিজ শনাক্ত করা উচিত। তবে সামান্যতম সংমিশ্রণে অন্য রং ধারণ করতে পারে, খনিজের সাথে অন্য খনিজের মিশ্রণ ঘটলে, যেমন গোলাপি, বেগুনি, সাদা, কালো ইত্যাদি ধরনের খনিজ আমরা দেখতে পাবো। তারপরে কষ বর্ণ, স্ট্রিক কালার রয়েছে সেক্ষেত্রে। আর কাঠিন্য থাকবে, হার্ডনেস, ভঙ্গুরতা। প্রকৃতি খনিজ নির্ণয় বেশ কার্যকর। প্রধান ভঙ্গুর বৈশিষ্ট্যগুলোর মধ্যে সংখ্যাকৃতি, ভাঁজভঙ্গুর, সমভঙ্গুর, মেটে প্রভৃতি। অর্থাৎ যে ভঙ্গুরতা বলতে আমরা বুঝতে পেরেছি যে এটা
একদিকে যেমন কাঠিন্যতা থাকবে, খনিজের প্রতিরোধ ক্ষমতা বোঝাবে, আর একটা হচ্ছে চিড় থাকবে, অর্থাৎ ফাটল দেখা যেতে পারে। তো আমি যদি যেহেতু আমার সময় কম, আমার মনে হয় আমি এগুলো তোমরা বুঝতে, কষ বর্ণ যেটা সেটাকে আমি যদি একটু বলে থাকি, যে পাউডার অবস্থা যে বর্ণ প্রকাশ করবো, অর্থাৎ আমরা যদি যেমন তোমার লোহা বা তোমার হচ্ছে কি সোনা তামা 10টা যাই বলি না কেন, ফরাস তারপর ফসফরাস, এগুলোকে যদি আমরা অর্থাৎ পাউডারে রূপান্তর করি, তাহলে সেই ক্ষেত্রে তখন সে যে রূপ বা বর্ণ যে প্রদান করবে সেই বর্ণটাই হচ্ছে তোমার কষ বর্ণ আর কি। তারপরে এখান থেকে ধাতব এবং অধাতব দুটি আমরা কষ বর্ণ দেখে সহজে আলাদা করতে পারবো যে কোনটি ধাতব খনিজ আর কোনটি অধাতব খনিজ। আর কাঠিন্য তো থাকবেই, সেটা জানো, ভঙ্গুরতা রয়েছে, চিড় থাকবে। আশা করছি এগুলো খুবই সহজ। এরপরে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, সেটা খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। আর খনিজের শ্রেণী বিভাগের ক্ষেত্রে বেশিরভাগ যেহেতু খনিজের মধ্যে সিলিকেট এবং অক্সিজেনের উপস্থিতি থাকবে, সেক্ষেত্রে সিলিকেট সমন্বিত খনিজ রয়েছে, সিলিকেট ব্যতীত খনিজ রয়েছে। আর সিলিকেট সমন্বিত খনিজকে আবার তোমার 4 ভাগে ভাগ করা, অর্থাৎ হচ্ছে 8 ভাগে ভাগ করা হয়েছে। আর সিলিকেট ব্যতীত খনিজকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এইগুলো আশা করি মানে পারা যাবে, আর তেমন কঠিন কিছু না। তো এই বলে আমি আমার খনিজের অংশটুকু শেষ করে দিচ্ছি। সরি, আমি অনেক বেশি সময় নিয়েছি, তার জন্য আমি দুঃখিত। আচ্ছা মোস্তফা আমির, আমি আমার পার্ট শেষ করছি, তোমরা বাকিরা শিলার ব্যাপারটা নিয়ে ডিসকাশন করতে পারো। আর এই ক্ষেত্রে আমি যা যা মিস্টেক করেছি ভাই প্লিজ একটু হোল্ড আপ করবে, এবং কোশ্চেন গুলো অবশ্যই ডিপিক করবে আর কি। এই আশা করে আমি আমার কিছু শেষ করছি। ধন্যবাদ আলভিকে। কথা হচ্ছে যে টাইমের খুব লিমিটেশন আছে, জন্য আমরা আরেকটা জুম মিটিং এর আয়োজন করতেছি। তোমরা আশা করি ওই লিংকে জয়েন করবে। আপাতত আমি মিটিংটা ক্লোজ করছি, নতুন করে আরেকটাতে তোমরা জয়েন করো। ধন্যবাদ। আবার ক্লাসটা শুরু হচ্ছে। আমি ফারদিনের কাছে ক্লাসটা হ্যান্ড ওভার করলাম। আচ্ছা, আমি আবার শুরু থেকে শুরু করছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো আজকে আমাদের টপিক ছিল খনিজ শিলা। তো শিলা হচ্ছে আমাদের পৃথিবীর ভূত্বকের গঠন উপাদান। এবার শিলা হচ্ছে কিছু যৌগিক ও ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন পদার্থ দিয়ে গঠিত, যাকে আমরা বলে থাকি খনিজ। তাহলে এক কথায় বলা যায় যে খনিজ হচ্ছে শিলা গঠনের মূল উপাদান, আর এই শিলা দিয়ে গঠিত হয় আমাদের পৃথিবীর ভূত্বক। খনিজের সংজ্ঞায় আমরা দেখতে পাই, খনিজ হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট ও প্রকৃতিতে পাওয়া যায় এমন রাসায়নিক পদার্থ যা প্রাকৃতিকভাবেই কঠিন অবস্থায় থাকে। ভূতত্ত্ব ও খনিজ বিদ্যায় খনিজের সংজ্ঞায় বলা হয়েছে যে খনিজ হবে এমন কিছু নির্দিষ্ট রাসায়নিক গঠন বিশিষ্ট কেলাসিত পদার্থ যার নির্দিষ্ট কেলাস গঠন বিদ্যমান থাকবে। অর্থাৎ খনিজের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে, যেগুলো হচ্ছে প্রতিটি খনিজই হবে প্রাকৃতিক পদার্থ। আমরা যদি হীরার উদাহরণ দেখি, হীরাকে প্রাকৃতিক অবস্থায় পাওয়া যায় এবং কৃত্রিম উপায়ে তৈরি করা যায়, কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে পাওয়া হীরাগুলোকেই খনিজ বলা যাবে, কৃত্রিম উপায়ে পাওয়া হীরাগুলোকে খনিজ বলা যাবে না। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে খনিজ হবে অজৈব পদার্থ থেকে উৎপন্ন। আমরা এর কিছু এক্সেপশন দেখতে পাই, যেগুলো দুটো হচ্ছে আমার নাম মনে নেই। যাই হোক, এই বেশিরভাগ খনিজই অজৈব উৎস থেকে উৎপন্ন হয়। তৃতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে খনিজ হবে কঠিন পদার্থ। আমরা যদি প্রকৃতিতে বরফের উদাহরণ দেখি, প্রকৃতিতে বরফ কঠিন অবস্থায় পাওয়া যায়, তাই বলে এটিকে খনিজের অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু এই বরফেরই আরেকটি ভৌত রূপ, যেটি হচ্ছে পানি, যেটি বরফের মতো একই আণবিক গঠন, যার মধ্যে বরফের মতো একই আণবিক গঠন বিদ্যমান, কিন্তু সেটিকে খনিজ বলা যাবে না, কারণ সেটি তরল। তাই খনিজের বৈশিষ্ট্য হচ্ছে খনিজ কঠিন পদার্থ হতে হবে। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন খনিজের বিভিন্ন রকমের কেলাস গঠন বিদ্যমান। আমরা যদি এখানে দেখি ফ্লোরাইটের কেলাস গঠনে সেটি হচ্ছে আইসোমেট্রিক কেলাস গঠন, উলফিয়ানাইটের কেলাস গঠনে সেটি হচ্ছে টেট্রাগোনাল কেলাস গঠন, এবং ট্যানজানাইট, অ্যাজুরাইটের বিভিন্ন
এজোনাইট, এমেরাল্ড প্রতিটি বিভিন্ন ধরনের ক্লাস গঠন রয়েছে। তারপর হচ্ছে পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে খনিজের কিছু নির্দিষ্ট ও সমষ্টিগত রাসায়নিক গঠন বিদ্যমান থাকবে। যেমন যদি আমরা কোয়ার্টসের উদাহরণ দেখি, তাহলে কোয়ার্টসের রাসায়নিক গঠনে পাওয়া যায় সিলিকন ডাইঅক্সাইড। এই কোয়ার্টসের কণাগুলোকে যত সূক্ষ্ম করে ভাঙা হোক না কেন, এর মধ্যে পাওয়া যাবে সিলিকন ডাইঅক্সাইড। আবার খনিজ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হতে পারে। যেমন আমরা যদি পটাশিয়াম ফেলসপানের দিকে দেখি, যার আরেকটি নাম হচ্ছে অর্থোক্লেস, এর মধ্যে 4টি স্বতন্ত্র মৌলিক পদার্থ পাওয়া যায়, যেমন পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অক্সিজেন। এরপর আমরা আসি খনিজের গুণাবলীতে। একটি খনিজের কি কি গুণাবলী থাকবে, কোন কোন গুণাবলী থাকলে তাকে খনিজ বলা যায়। যেমন আমরা যদি দেখি জিপসামের দিকে, জিপসামের স্ফটিক কাঠামোতে দেখা যায় সেটির পৃষ্ঠভাগ, প্রতিটির পৃষ্ঠভাগ মসৃণ, এবং বিভিন্ন ধরনের খনিজ যেমন জিপসাম, উলফেনাইট, হ্যালাইট সবার ক্ষেত্রেই তাদের স্ফটিক কাঠামোতে পার্থক্য পাওয়া যায়। আচ্ছা, তোমরা কি আমার ক্যামেরা দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, আমার হাতে একটা পাথর আছে, এটাকে বলে অ্যামেথিস্ট পাথর। এটা এক ধরনের খনিজ, দেখা যাচ্ছে। কোনটা আরেকবার? মাসুদ, হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, তোমরা দেখবা যে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু দেখবা যে এটার প্রতিটি পৃষ্ঠ হচ্ছে একদম মসৃণ। এটি একটি খনিজ, এটাকে বলা হয় অ্যামেথিস্ট। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, এরপর হচ্ছে খনিজের আরেকটি গুণাবলী হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে সময়তন কোন খনিজের অনুপাতে 4°C তাপমাত্রার পানির সেটি কত গুণ হবে। যদি আমরা সহজভাবে বলতে চাই, যেমন উদাহরণ দিয়ে বলতে চাই, তাহলে আমরা যদি দেখি কোনো আয়তনের পানি নেই এবং তার সাথে যদি আমরা সেই সেম আয়তনের রূপা নেই, তাহলে আমরা দেখবো যে সেই পানির ভরের তুলনায় রূপার ভর 10.5 গুণ বেশি হয়ে থাকে। খনিজের ক্ষেত্রে অধিকাংশ খনিজেরই আপেক্ষিক গুরুত্ব হয়ে থাকে 2 থেকে 4 এর মধ্যে, কিন্তু একটি এক্সেপশন রয়েছে, সেটি হচ্ছে প্লাটিনামের ক্ষেত্রে। প্লাটিনামের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 20 এর বেশি, মানে সময়তন পানির তুলনায় প্লাটিনামের ভর হবে 20 গুণের বেশি। খনিজের আরেকটি গুণাবলী হচ্ছে দ্যুতি বা ঔজ্জ্বল্য। খনিজের উপর আলো ফেলা হলে সেটি কিভাবে সেই আলোকে প্রতিফলিত করবে। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াক্সি সারফেসে ফেলা হলে বা পার্লি ওয়াক্সি কি ধরনের আলো, পার্লি কি ধরনের আলো, মেটালিক, তারপরে ডাল, গ্লাসি, প্লাস্টিক, সিল্কি, বিভিন্ন ধরনের আলো প্রতিফলিত করে থাকে বিভিন্ন ধরনের খনিজ। তারপর খনিজের আরেকটি গুণাবলী হচ্ছে চূর্ণের বর্ণ দিয়ে খনিজ পার্থক্য করা যায়। যেমন ম্যাগনেটাইটের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাগনেটাইটের চূর্ণের বর্ণ কালো, কিন্তু হেমাটাইটের চূর্ণের বর্ণ গাঢ় বাদামি। আবার চির দিয়েও খনিজের পার্থক্য করা যায়, যে বিভিন্ন ধরনের খনিজের গায়ে বিভিন্ন ধরনের চির দেখা যায়। যেমন এখানে বলা হচ্ছে যে ক্লিভেজ ইন ওয়ান ডাইরেকশন, ক্লিভেজ ইন টু ডাইরেকশনস, ক্লিভেজ ইন 3 ডাইরেকশন, মানে বিভিন্ন মাত্রায় যদি চির গুলো বের হয়ে থাকে, সেইগুলো বিবেচনা করেও খনিজের পার্থক্য করা যায়। তারপর হচ্ছে ফাটলের ধরন। বিভিন্ন ধরনের খনিজ পদার্থে বিভিন্ন ধরনের ফাটল দেখা যায়। আমি এখানে উদাহরণ হিসেবে দুটি দেখালাম। খনিজের আরেকটি গুণাবলী হচ্ছে এর কাঠিন্য। কাঠিন্যর ক্ষেত্রে বলা যায় জার্মান ভূবিজ্ঞানী ফ্রেডরিক মোহ আপেক্ষিক বৌদ্ধধর্মের উপর ভিত্তি করে খনিজ শনাক্তের জন্য একটি স্কেল নির্ধারণ করেছেন, যা মোহর কাঠিন্য স্কেল নামে পরিচিত। এখানে দেখা যায় যে সবচেয়ে কঠিন যে খনিজটি হচ্ছে সেটি হচ্ছে ডায়মন্ড, এবং সবচেয়ে তুলনামূলকভাবে সবচেয়ে কম কঠিন খনিজটি হচ্ছে তেল। যেখানে ডায়মন্ডকে কোনো কিছু দিয়ে আঁচড় ফেলা যায় না, কিন্তু তেলকে সাধারণ নখ দিয়ে আঁচড় ফেলা যায়। আবার দেখা যায় যে এভাবে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে খনিজের কাঠিন্যতা পরিমাপ করা হয়। এখন যদি আমরা দেখি যে শিলা গঠনকারী প্রধান খনিজ, এখন আমরা জানলাম যে খনিজ কি, খনিজের বৈশিষ্ট্য কি, খনিজের গুণাবলী কি, কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে কোন পদার্থকে খনিজ বলা যেতে পারে, এবং একটি পদার্থ যদি খনিজ হয় তাহলে তার কি কি ধরনের গুণাবলী বিদ্যমান থাকে। এখন যদি আমরা দেখি শিলা গঠন করা হয়, যে খনিজ গঠনকারী যে খনিজ, যেগুলো দিয়ে মূলত শিলা গঠন হয় এবং যে শিলা দিয়ে মানে আমাদের পৃথিবীর ভূত্বক গঠিত হয়, সেই শিলা গঠনকারী প্রধান দুটি খনিজ যদি আমরা দেখি, বই অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আমি শুধু দুটো দেখালাম।
এটা হচ্ছে কোয়ার্টজ, এর রাসায়নিক সংকেত হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড SiO2, এর আপেক্ষিক দূরত্ব হচ্ছে 2.6, এর কাঠিন্যতা হচ্ছে 7। মোহর কাঠিন্য স্কেল থেকে দেখা যায় যে এর কাঠিন্যতা হচ্ছে 7, অর্থাৎ একটিকে স্টিলের একটি পেরেক দিয়ে আঁচড় ফেলা যাবে এরকম একটি কাঠিন্য খনিজ এটি। এবং খনিজ ব্যবহৃত হয় সাবান, কাঁচতৈরি, পোর্সিলিন, রং ইত্যাদি শিল্পে। আমরা যদি আমাদের ফেলসপারের দিকে, ফেলসপারে সিলিকনে কোর্সের যে যখন মাত্র 2টি মৌলিক পদার্থ থাকে তখন দেখা যায় যে ফেলসপারে বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ বিদ্যমান, যেমন অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ও ক্যালসিয়ামের বিভিন্ন সিলিকেট থাকতে পারে। এর কাঠিন্যতা হচ্ছে 6, যা কোয়ার্টজের থেকে কম, এবং এটি পোর্সিলিন তৈরির একটি অত্যাবশ্যকীয় উপাদান। বইয়ে আরো বিভিন্ন উদাহরণ আছে, যেমন মাইকা, কার্বনেট খনিজ, অক্সাইড খনিজ। আমি অত ডিটেলসে গেলাম না কারণ ওগুলো বইয়ে আছে আর পড়লেই সহজে বোঝা যাবে। এরপর হচ্ছে খনিজের অর্থনৈতিক গুরুত্ব এবং ভূগোল শাস্ত্রে খনিজ পাঠের গুরুত্ব। খনিজের অর্থনৈতিক গুরুত্বতে বলা যায় যে কোন দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সেটা নির্ভর করে অনেকটা খনিজের উপরে। যখন যেভাবে আমরা দেখি যে আজ পৃথিবীর খনিজ খনিজ সম্পদে খনিজ সম্পদের সমস্যা যে সকল দেশ রয়েছে, যেমন দুবাই, কাতার, সৌদি আরব, এদের খনিজ সম্পদ অনেক। এদের রয়েছে প্রাকৃতিক সম্পদ, তেল, এগুলো দিয়ে এরা আজকে অনেক উন্নতি করেছে। এরকম ব্যাপারে বইয়ের ডিটেলস লেখা আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। আমি বলছি আর একটা টপিক হচ্ছে যে ভূগোল শাস্ত্রে খনিজ পাঠের গুরুত্ব। ভূগোল শাস্ত্রে খনিজ পাঠের গুরুত্ব বিবেচনা করলে বলা যায় ভূগোল যেহেতু প্রকৃতির সাথে মানুষের যে সহাবস্থান বা মিথস্ক্রিয়া তুলে ধরে, সেক্ষেত্রে বলা যায় যে প্রকৃতিতেই পাওয়া যায় খনিজ, এবং সেই খনিজ ব্যবহার করেই মানুষ নিজেদের কাছে ব্যবহার করতে পারে। এরকম খনিজের প্রাপ্তিস্থল, খনিজ উত্তোলন, এর সাথে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। নির্মাণ আর যে সকল কাজে খনিজ ব্যবহৃত হয়, যেমন নির্মাণ কার্যে, শিল্পে, সে সকল কাজও খনিজের বদৌলতে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাই খনিজের অর্থনৈতিক গুরুত্ব বিদ্যমান এবং ভূগোল শাস্ত্র খনিজ পাঠের গুরুত্ব বিদ্যমান। তো এই গেল খনিজ আজকের খনিজ শিলার মধ্যে খনিজ অংশের একটি ব্রিফ। তো এখন আমি চাচ্ছি শিলায়। শিলা কি? শিলা হচ্ছে প্রাথমিকভাবে বলা যায় আমাদের চারপাশে আমরা যাই দেখি প্রাকৃতিক উপাদান, সেই সবকিছু কোনো না কোনো ভাবে শিলা। আমাদেরকে নুড়ি, পাথর, বালু, কাদার মধ্যে মানুষটি না, মাটি, পাহাড়, পর্বত, এই সকল কিছুই কোনো না কোনো ভাবে শিলা, এবং এগুলোকে একাত্রে বলা হয় শিলা পরিবার। যদি আমরা শিলার সংজ্ঞায় যাই, শিলা হচ্ছে ভূতত্ত্বের দৃষ্টিকোণ থেকে যদি আমরা শিলা দেখতে যাই, শিলা হচ্ছে সে সকল প্রাকৃতিকভাবে উৎপন্ন কঠিন পদার্থ যেগুলো এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত। আমরা তো খনিজ পড়ে এসেছি, এবং এই খনিজগুলো দিয়েই বিভিন্ন প্রকারের খনিজের সংমিশ্রণে গঠিত হয় শিলা। আমাদের বইয়ে এই চিত্রটা আছে, আমি এটা বুঝতে পেরেছি। এটা খনিজের আবর্তন দেখানো হয়েছে। যদি এটা আমি ভালোভাবে বুঝি না, আমি স্লাইডটা পরে শেয়ার করে দিব, তোমরা বুঝলে জানাবো। আমরা আমাদেরকে যদি শিলার শ্রেণীবিভাগ, শিলাকে প্রাথমিকভাবে কিভাবে শ্রেণীবিভাগ করা যায়। প্রাথমিকভাবে শিলা হচ্ছে 3 ধরনের: আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক্স, পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্স, এবং রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক্স। যদি আমরা আগ্নেয় শিলার দিকে দেখি, আগ্নেয় শিলার ইংরেজি শব্দ ইগনিয়াস রক্স এর ইগনিয়াস শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইগনিস থেকে, যার অর্থ হচ্ছে আগুন। তো আগুন থেকে উদ্ভূত হয়ে পরিবেশে ঠান্ডা হয়ে যে সকল শিলা উৎপন্ন হয় সেগুলোকে বলা যায় আগ্নেয় শিলা। যেমন সংজ্ঞায় আমরা দেখতে পাই গলিত তরল ম্যাগমা ও লাভা শীতল ও ঘনীভূত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাই আগ্নেয় শিলা। এখানে বিভিন্ন ধরনের আগ্নেয় শিলা দেখানো হয়েছে: অ্যান্ডেসাইট, ব্যাসাইট, ডরয়েড, গ্যাব্রো, গ্রানাইট, অবসিডিয়ান, পেগমাটাইট, পেরিডোটাইট, পিউমাইস, রোলাইট, স্কোরিয়া এবং টাফ। বৈশিষ্ট্য, আমরা যদি শিলার কিছু বৈশিষ্ট্য দেখি, যেহেতু শিলার মূল উপাদান খনিজ, এই খনিজের কিছু বৈশিষ্ট্য শিলার মধ্যে বিদ্যমান থাকবে, এটা স্বাভাবিক। শিলার কিছু বৈশিষ্ট্য আমরা দেখছি যে শিলার বৈশিষ্ট্য হচ্ছে এটি স্তরবিহীন, উত্তপ্ত অবস্থা থেকে শীতল ও ঘনীভূত হয়ে যে শিলার সৃষ্টি হয়, তাই এর মধ্যে কোনো রকম স্তর থাকে না। শিলা কেলাসিত হবে, এটি অপ্রবেশ্য হবে। অপ্রবেশ্য বলতে এখানে
শিলার মধ্যে কোনো রন্ধ্র পরিসর থাকবে না, তাই এর মধ্যে পানি প্রবেশ করতে পারবে না। এই শিলাকে যদি আমরা পানির মধ্যে রাখি, শিলার মধ্যে কোনো পানি প্রবেশ করবে না, তাই একে বলা হয় যে অপ্রবেশ্য, এবং এটি আগ্নেয় শিলার ক্ষেত্রে প্রযোজ্য। আগ্নেয় শিলা হবে জীবাশ্মবিহীন। আগ্নেয় শিলা উৎপত্তি হয় ম্যাগমা ও লাভা থেকে, তাই এর মধ্যে জীবাশ্ম থাকার সম্ভাবনা নেই, থাকলেও সেটি তাপে গলে যেত। আগ্নেয় শিলা হবে সুদৃঢ় ও সংহত। যেহেতু এটি উত্তপ্ত গলিত অবস্থা থেকে শীতল ও ঘনীভূত হয়, তাই এই আগ্নেয় শিলা অত্যন্ত সুদৃঢ় এবং সুসংহত হয়ে থাকে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আগ্নেয় শিলা প্রাচীনতম। পাললিক ও রূপান্তরিত শিলার আরো দুইটি যে প্রকারভেদ রয়েছে, সেটি কোনো না কোনো ভাবে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হয়। এখন যদি আমরা জানতে চাই যে ম্যাগমা কি আর লাভা কি, দুইটার পার্থক্য কি, তাহলে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত এই গলিত পদার্থগুলো ভূ অভ্যন্তরে থাকে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বলা যায় ম্যাগমা, এবং লাভা উদ্গীরণের মাধ্যমে, আগ্নেয়গিরির বিস্ফোরণের মাধ্যমে যখনই সেগুলো পৃথিবীর বাইরে চলে আসে, ভূপৃষ্ঠে চলে আসে, তখন সেগুলোকে বলা হয় লাভা। এখন যদি আমরা আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ দেখি উৎপত্তি ও গঠন ভেদে, উৎপত্তি ও গঠন ভেদে আগ্নেয় শিলা প্রধানত দুই প্রকার, সেটি হচ্ছে বহিজ বা নিঃসারী এবং অন্তজ বা উদ্বেদী। এই বহিজ বা নিঃসারী আগ্নেয় শিলারও আবার দুইটি প্রকারভেদ রয়েছে, একটি হচ্ছে বিস্ফোরক বহিজ নিঃসারী বহিজ আগ্নেয় শিলা, এবং আরেকটি হচ্ছে শান্ত বহিজ আগ্নেয় শিলা। এবং এই দুইটির সংজ্ঞা বা ডিটেলস আমি চাচ্ছি না, কারণ আমি স্লাইডে লিখতে পারিনি আর নিজেও প্রিপারেশন নিতে পারিনি পড়ার জন্য, তাই আমি শুধু প্রকারভেদগুলি বলে যাচ্ছি। তোমরা বই থেকে দেখে নিবে বা আমাদের পরবর্তী যে আছে কাজল ভাষা সে হয়তো বলবে। আমরা যদি অন্তজ বা উদ্বেদী আগ্নেয় শিলার দিকে যাই, তাহলে এটি হচ্ছে পাতালিক বা উপপাতালিক, দুইটি ভাগে ভাগ করা যায়। এখন আমরা আসি পাললিক শিলার দিকে। পাললিক শিলার ইংরেজি হচ্ছে সেডিমেন্টারি রক্স। এই সেডিমেন্টারি রক্স এর শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সেডিমেন্টাম থেকে, যার অর্থ তলানি, থিতানো বা জমা হওয়া। এর শাব্দিক অর্থ থেকে বোঝা যায় যে এটি কোনোভাবে তলানি পরে ঘনীভূত হয়েছিল বলে এই ধরনের নাম, এবং এটি পাললিক শিলা। পাললিক শিলা সংজ্ঞায় বলা যায় আগে থেকেই অবস্থানকৃত শিলা বিভিন্ন প্রাকৃতিক ও রাসায়নিক শক্তি দ্বারা চূর্ণ বিচূর্ণ ও বাহিত হয়ে কোনো সাগর, হ্রদ বা জলাশয়ে তলানি রূপে জমা হলে পরবর্তীতে তা চাপ ও রাসায়নিক প্রক্রিয়া অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়ায় জমাট বেঁধে যে শিলা গঠন করে, তাই পাললিক শিলা। আমি যদি বুঝতে চাই যে আগে বলা হয়েছে যে আগ্নেয় শিলা থেকেই পরে পাললিক শিলা উৎপন্ন হয়। আগ্নেয় শিলা বিভিন্ন মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে তার কণাগুলো বিভিন্ন মানে তার পরিবাহিত হয়ে সমুদ্র বা হ্রদ বা পুকুরের নিচে জমা হয়ে অনেক সময়ের পর সেটি যদি জমা বেঁধে কোনো শিলা গঠন করে, তাহলে তাকে বলা হয় পাললিক শিলা। পাললিক শিলার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা এরা অন্য দুই প্রকারভেদ আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা থেকে ভিন্ন। এই বৈশিষ্ট্য হচ্ছে এটি অস্তর বিশিষ্ট। আমরা যেখানে দেখেছি আগ্নেয় শিলার কোনো স্তর থাকে না, পাললিক শিলা স্তর বিশিষ্ট, কারণ এটি একসাথে জমা হয় না। এটি সময়ের কালের বিবর্তনে এক স্তরে স্তরে জমা হয়। আগে এক স্তর আসে, তারপর সেটি জমা হয়ে যায়, তারপর আরেক স্তর আসে, সেটি জমা হয়ে যায়, এভাবে আরেক স্তর আসে, সেটি জমা হয়ে যায়। এই জন্য এটিকে বলা যায় যে এই শিলা স্তর বিশিষ্ট। এর আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে পাললিক শিলা জীবাশ্ম বিশিষ্ট। সরি, এখানে বানান আমি বৈশিষ্ট্য লিখেছি, এটা বিশিষ্ট হলো। জীবাশ্ম বিশিষ্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে যেহেতু পাললিক শিলা কোনো ম্যাগমা বা লাভা থেকে গঠন হয় না, এটি কালের বিবর্তনে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হয়, তাই এর মধ্যে কোনো প্রাণীর দেহাবশেষ পাওয়া যেতে পারে, কোনো প্রাণী বা উদ্ভিদেরও দেহাবশেষ পাওয়া যেতে পারে। আমরা যদি চিত্রের দিকে দেখি, পাললিক শিলার একটি চিত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাললিক শিলার মধ্যে একটি ফসিল বিদ্যমান। সেটি হচ্ছে বিলুপ্ত কোনো প্রাণী বা কোনো ডাইনোসরের ফসিল হবে। শুধুমাত্র পাললিক শিলার মধ্যেই ফসিল পাওয়া যায় বা জীবাশ্ম পাওয়া যায়। পাললিক শিলা হবে অকেলাসিত বা স্ফটিক গঠনবিহীন। যেহেতু এটি খুবই আস্তে আস্তে কালার বিবর্তনে সঞ্চিত হয়, তাই এর মধ্যে স্ফটিক আকার পাওয়া যায় না। পাললিক শিলা থাকবে তরঙ্গ চিহ্ন। এটা বলতে বোঝানো হয়েছে যে সমুদ্রের তলদেশে যদি কোনো শিলা জমে আস্তে আস্তে সমুদ্রের তরঙ্গের ধাক্কায় সেটিতে কালার বিবর্তনে চিহ্ন পড়বে, সেটাকে বোঝানো হচ্ছে তরঙ্গ চিহ্ন। এর ডিটেলস ব্যাখ্যা আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। তারপর হচ্ছে কোমলতা। অন্য দুই ধরনের শিলা থেকে পাললিক শিলা অপেক্ষাকৃত কোমল এবং এর প্রবেশতা রয়েছে। পাললিক শিলার ভিতরে পানি প্রবেশ করতে পারে, কারণ এর মধ্যে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র বিদ্যমান।
পাললিক শিলা হচ্ছে ভূপৃষ্ঠ আবৃতকারী। আমরা যদি দেখি যে আমাদের প্রবাল দ্বীপ রয়েছে আমাদের সেন্ট মার্টিন এবং অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, সেগুলো হচ্ছে যে সেগুলো তলদেশে পাওয়া যায় পাললিক শিলা। কালার বিবর্তনে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বা জীব তাদের দেহাবশেষ সেখানে সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠন করেছে, সেটি ভূপৃষ্ঠ আবৃতকারী। এর আরো ডিটেলস ব্যাখ্যা থাকতে পারে, সেগুলো আমি বলতে পারছি না। তারপর আরেকটি বলা হয়েছে যে বৈশিষ্ট্য বলা হয়েছে যে পাললিক শিলা সংযুক্তি বিদ্যমান। এই বিষয়টি কি? এই বিষয়টি হচ্ছে আচ্ছা, পাললিক শিলায় বিভিন্ন আকারের সংযুক্তি বিদ্যমান যেগুলো সাধারণত স্তর তলের সাথে উল্লম্বভাবে অবস্থান করে। এটা একটা চিত্র পাওয়া গেলে ভালো হতো, আমি কিন্তু সেভাবে কিছু স্পেসিফিক পাইনি। তো যাই হোক, এই হচ্ছে পাললিক শিলার একটা ব্রিফ ধারণা। আচ্ছা, তার মানে পাললিক শিলা হচ্ছে আগ্নেয় শিলার থেকে তুলনামূলকভাবে একটু ভঙ্গুর, তাই তো? হ্যাঁ, ভঙ্গুর, কারণ এটা নরম, আস্তে আস্তে জমা হয়। আগ্নেয় শিলা যখন ভূপৃষ্ঠ দিয়ে বয়ে সাগরে যায়, আর ঠিক সেই মুহূর্তে কি জীবাশ্ম গুলো তার সাথে যুক্ত হয়? জীবাশ্ম কখন কিভাবে যুক্ত হচ্ছে এটা বলা যাচ্ছে না, কারণ পৃথিবী সবসময় এরকম ছিল না। যেখানে যতক্ষণ আগ্নেয় শিলা হিসেবে থাকবে ততক্ষণ পর্যন্ত সম্ভব না সেটা জীবাশ্ম বৈশিষ্ট্য ধারণ করা। কিভাবে? কারণ হ্যাঁ, কে বলো? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জীবাশ্ম বৈশিষ্ট্যের কথা বলছি, সেটা হলো ডেফিনেটলি তোমার আগ্নেয় শিলার ক্ষেত্রে হয় না, কারণ সেটা ম্যাগমা থেকে যেহেতু উদ্ভূত হয় এবং তা ঠান্ডা হওয়ার সাথে সাথে শক্ত আকার ধারণ করে। কিন্তু যেহেতু এখানে জীবাশ্ম প্রবেশ করতে হলে, জীবাশ্ম বা ফসিল পেতে হলে এটার ফসিল গুলো কিভাবে আসবে? ফসিল গুলো তো আর কোনো ডাইনোসর তো আর পাথরের মধ্যে ঢুকে যায়নি। ডাইনোসর এর মৃতদেহ, তার উপরে এরকম আগ্নেয়শিলা থেকে আগত কণাগুলো জমা হয়ে আস্তে আস্তে কালার বিবর্তনে সেটিকে ভরাট করে ফেলেছে, এবং যার জন্য হ্যাঁ সেটা সাগর হতে পারে, কারণ সাগরে অনেক মাছ তো মারা যায়। হতে পারে। আর পৃথিবী সবসময় কিন্তু একরকম ছিল না। এখন সাহারা মরুভূমি কিন্তু এক সময় সমুদ্র ছিল। সাহারা মরুভূমি এক সময় সমুদ্র ছিল, সমুদ্র শুকিয়ে এখন সাহারা মরুভূমি হয়েছে। তাই সমুদ্রের যে সকল জীব ছিল, যেমন সমুদ্রের জীব শুধু মাছ বলা যায় না, সমুদ্রের প্রাচীনকালে ডাইনোসর যুগে, জুরাসিক যুগে অনেক কিছু থাকতে পারে যেগুলো হয়তো সাহারার নিচে এখনো রয়েছে, কোথায় পাওয়া যেতে পারে। কে কি বলছে? মানে ব্যাপারটা হলো যে ওই যে ভূ অভ্যন্তরের সাথে কিন্তু সম্পূর্ণভাবে রিলেটেড হচ্ছে এই শিলা এবং খনিজ গঠন প্রক্রিয়াটা। তো ভূ অভ্যন্তরটা কিন্তু আমাদের সব সময় একই রকম ছিল না। আজকে যেটা সমতল সেটা এক সময় ছিল হয়তো পানির অতল অথবা তোমার পাহাড় বা এরকম। অর্থাৎ হচ্ছে কি যে এটা তো পরিবর্তনশীল একটা প্রক্রিয়ার মাধ্যমে, কোথাও কখনো উঠে গেছে, কখনো উঠে গেছে। এই প্রক্রিয়ায় তোমার শিলা যেহেতু গঠিত হচ্ছে, সেই ক্ষেত্রে এইভাবে জীবাশ্ম গুলো তো প্রথমভাবে জড়িত হচ্ছে আর কি, আমার যেটা মনে হয়। হ্যাঁ, সেটাই। তারপর আমরা যদি পাললিক শিলা শ্রেণীবিভাগ দেখি, তাহলে গঠন প্রণালী অনুসারে পাললিক শিলাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা, তারপর হচ্ছে জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা, তৃতীয় হচ্ছে রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা। যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলার কিছু প্রকারভেদ রয়েছে। এগুলো হতে পারে পাথুরে শিলা বা বেলে শিলা বা কর্দম শিলা। আমরা শুরুতে একটা দেখেছিলাম যে পাথর, বালু বা কাদা এর মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, যে সবকিছুই পাললিক শিলার অন্তর্ভুক্ত হতে পারে, এবং এগুলো হবে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা। তারপরে জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা হবে যে অঙ্গারময় শিলা, চুনাময় শিলা এবং সিলিকাময় শিলা। আমরা জানি বালুর মূল উপাদান সিলিকন। আর জীবাশ্ম বা ফসিলের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়, বা ওই সমুদ্রের, এটা কি বলে, প্রবাল দ্বীপের মধ্যে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে চুন। এই চুনগুলো মূলত আসে কোনো না কোনো জীবের দেহাবশেষ থেকে, এবং সেগুলোই গঠিত করে জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা। আমরা যদি দেখি রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলার দিকে, রাসায়নিকভাবে উপাদান পাওয়া যায় কার্বনেট, সালফেট, ক্লোরাইড, সিলিকেট। বিভিন্ন মৌলের কার্বনেট, সালফেট, ক্লোরাইড এবং সিলিকেট নিয়ে গঠিত হয় রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা। এর ডিটেলস আমি সেভাবে প্রিপারেশন নিতে পারিনি পড়ার জন্য। আশা করি যে আমাদের পরবর্তী বন্ধু এই সম্পর্কে বলবে। এরপরে আমরা আসি শেষ আরেকটি প্রকারভেদ আমাদের শিলার, সেটি হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা হচ্ছে মূলত আগ্নেয় শিলা এবং পাললিক শিলা, এই দুইটারই রূপান্তরিত রূপ। এর শব্দটি যদি আমরা দেখি, মেটাফর্মিক রক্সের মেটাফর্মিক শব্দটি নেওয়া হয়েছে গ্রিক শব্দ মেটামর্ফ থেকে,
যার অর্থ হচ্ছে গঠনের পরিবর্তন। অর্থাৎ শাব্দিক বিবেচনা করে দেখা যায় যে আগে যে ধরনের শিলা ছিল, আগ্নেয় শিলা বা পাললিক শিলা, সেগুলির গাঠনিক পরিবর্তনের রূপান্তরিত ফল হচ্ছে রূপান্তরিত শিলা। সংজ্ঞার ক্ষেত্রে দেখা যায় যে পূর্বতন বিভিন্ন শিলারাশি বিভিন্ন ভূগাঠনিক প্রক্রিয়ায় উদ্ভূত তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়ে যে নতুন রূপ ও বৈশিষ্ট্য লাভ করে তাই রূপান্তরিত শিলা। তো বলা যায় যে আগ্নেয় শিলার একটি রূপান্তরিত রূপ হচ্ছে পাললিক শিলা এবং তার আরো রূপান্তরিত রূপ হচ্ছে রূপান্তরিত শিলা। তাই এটাকে বলা যায় যে অপেক্ষাকৃত খুবই রিসেন্ট সময়। আগ্নেয় শিলাকে বলা হয় প্রাচীনতম শিলা। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে প্রাচীনতম শিলা কোনটি, সেটি হচ্ছে আগ্নেয় শিলা। তাহলে বলা যেতে পারে রূপান্তরিত শিলা হচ্ছে সবচেয়ে নতুন শিলা। আচ্ছা, আমরা যদি রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য দেখি, এটি হচ্ছে পুনঃকেলাসিত। মানে আগ্নেয় শিলা এক সময় কেলাসিত ছিল, পরে সেটি পাললিক শিলায় গিয়ে নিজের কেলাস বৈশিষ্ট্য হারিয়েছে এবং রূপান্তরিত হয়ে পুনরায় কেলাসিত হয়েছে। তারপর হচ্ছে কাঠিন্য। রূপান্তরিত শিলা কাঠিন্য থাকবে। আগ্নেয় শিলা আমরা দেখেছি কাঠিন্য বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু পাললিক শিলা সেটি ছিল না। পাললিক শিলা অপেক্ষাকৃত নরম। রূপান্তরিত শিলা হবে জীবাশ্মবিহীন। জীবাশ্ম বৈশিষ্ট্য শুধুমাত্র পাললিক শিলার জন্যই প্রযোজ্য এবং এর ক্ষেত্রে রূপান্তরিত শিলার গঠনের ক্ষেত্রে দেখা যায় যে এটি সমান্তরাল গঠন বিশিষ্ট এবং অপ্রবেশ্য। পাললিক শিলার যখন প্রবেশ্য বৈশিষ্ট্য ছিল, আগ্নেয় শিলা নিজের অপ্রবেশ্য বৈশিষ্ট্য হারিয়ে পাললিক শিলা রূপান্তরিত হয়েছে। রূপান্তরিত শিলা এসে সেটি আবার অপ্রবেশ্য, মানে এর মধ্যে কোনো পানি বা তরল পদার্থ প্রবেশ করতে পারবে না। রূপান্তরিত শিলা সমান্তরাল চিহ্নবিহীন। এগুলো চিত্র মাধ্যমে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমি আসলে সময় পাইনি। ভাই, যেটা মনে হলো যে তোমার যে জীবাশ্মটা তখনই শিলার সাথে থাকবে যখন ওই শিলার মধ্যে তোমার প্রবেশতা এবং হচ্ছে তোমার সফটনেস থাকবে আর কি। এই দুটো যদি না থাকে তখন আমার মনে হয় যে জীবাশ্ম থাকার জন্যই সফটনেস আর প্রবেশতা দরকার। যখন তোমার কাঠিন্য আর অপ্রবেশ্য থাকবে তখন জীবাশ্ম থাকবে না, তাই তো? না, আমার মনে হয় যে জীবাশ্ম থাকার জন্য নরম হয়নি, আমার মনে হয় নরম হওয়ার জন্য জীবাশ্ম হয়েছে। মানে তুমি যেটা বলছো আমার রোলটা মনে হয়। হ্যাঁ, মানে তোমার ওই জীবাশ্ম থাকতে হলে তোমার শিলাটাকে সফট হতে হবে এবং তোমার প্রবেশ্য হতে হবে, নাকি? না না না, আমার উল্টাটা মনে হয়। কারণ আগে তো জীবাশ্ম মাঝখানে জমা হয়, তার উপরেও আরো কিছু শিলা জমা হয়ে সেটা টোটালটা একটা ফর্ম গঠন করে। এমন তো না যে ডাইনোসর নরম দেখে ওর মধ্যে ঢুকে গেছে, এরকম তো না। হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে। তো এই হচ্ছিল শিলার রূপান্তরিত শিলার একটি। আচ্ছা, সমান্তরাল গঠন বলতে কি বোঝানো হয়েছে? লেয়ার এটা আমি ঠিক বুঝি না, আমি বই হয়তো পড়লে পাওয়া যাবে। সমান্তরাল গঠন লেয়ার সম্ভবত লেয়ার হবে। সমান্তরাল গঠনের বই লেখছে যে রূপান্তরিত শিলার উপাদানগুলো সাধারণত সমান্তরাল ভাবে অবস্থান করে। এটা চিত্র দিয়ে বোঝাতে পারলে ভালো হতো, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। তো যাই হোক, এরপরে হচ্ছে রূপান্তরিত শিলার শ্রেণীবিভাগ। রূপান্তরিত শিলা দুই ধরনের, আগ্নেয় রূপান্তরিত শিলা এবং পাললিক রূপান্তরিত শিলা। আমি যেমনটা বলতেছিলাম যে রূপান্তরিত শিলা মূলত দুইটা থেকে আসে, আগ্নেয় শিলা থেকে আসে এবং পাললিক শিলা থেকে আসে। যেই ধরনের রূপান্তরিত শিলাগুলো আগ্নেয় শিলা থেকে আসছে সেগুলোকে বলা যায় যে আগ্নেয় রূপান্তরিত শিলা, এবং যেগুলো পাললিক শিলা থেকে আসে সেগুলোকে বলা যায় পাললিক রূপান্তরিত শিলা। পাললিক রূপান্তরিত শিলা কিছু প্রকারভেদ পাওয়া যায়, সেগুলো হতে পারে বালুকাজাত, কর্দমজাত, চুনাজাত এবং অঙ্গারজাত। এই বালু, কাদা এবং চুনা এগুলো মূলত কোনো না কোনো ভাবে জীবের সাথে সম্পৃক্ত, কারণ চুন, ক্যালসিয়াম এগুলো পাওয়া যায়। আমরা জানি যে প্রবাল দ্বীপে বেশি পাওয়া যায়। প্রবাল দ্বীপ গঠিত হয় কোনো প্রাণীর দেহাবশেষ থেকে। সেল, আমরা যারা সায়েন্স আছে তারা জানি যে কোনো শ্রেণীর প্রাণী থাকে যে যাদের সেল বিদ্যমান, যেমন শামুক, ঝিনুক, এদের খোলসেও প্রচুর পরিমাণে চুনা পাওয়া যায়। এই ধরনের কিছু একটা হয়তো বোঝানো হয়েছে এখানে। তো এই ছিল আমার একটা ব্রিফ ক্লাস। আমার স্যার এই পর্যন্ত শেষ, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ আজকে ক্লাসে, অনেক সুন্দর ছিল ক্লাসটি, অনেক সুন্দর ছিল, অনেক। আমি এখন কাজল বাদশাকে স্লাইড তৈরির জন্য তো অনেক কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, আজকে বিকাল থেকে 4 ঘন্টা লাগছে। স্লাইডের সুবিধা হচ্ছে যখন কেউ কথা বলে তার সাথে যখন স্লাইডটা তার সামনে থাকে তার সুবিধা হয় জিনিসটা বুঝতে। হ্যাঁ, পরে তো সুবিধা হয়, সব এরকম ধরে ধরে পড়ানো অনেক কঠিন।
এই তো এইভাবে যেভাবে ফারদিন আমাদের একটা ভালো ক্লাস নিল, যার ফলে সবার উপকার হলো, এইভাবে যদি আমরা নিজ নিজ জায়গা থেকে নিজেরাও এরকম করে একটু ক্লাসটাকে ভালো মতো প্রেজেন্টেশন করি, তাহলে দেখা যাবে যে ওভারঅল সবার জন্য সেটা ভালো হবে। হ্যাঁ দেখা গেলো একটা ভিডিও ক্রিয়েট করলাম কিন্তু আমি ফিরে পেলাম আরো 20টা ভিডিও এরকম। হ্যাঁ। এরপর আমাদের কে আছে? কাজল বাদশা। এখন আছে কাজল বাদশা। বাদশা কই? কাজল বাদশা। হ্যাঁ ভাই তুমি কি রেডি? জি জি। আচ্ছা তাহলে আমি এখন তোমার কাছে হ্যান্ড ওভার করে দিলাম, শুরু করতে পারো। আচ্ছা আমি শুরু করতেছি। যে এর পূর্বে ফারদিন যেখান থেকে শেষ করছিল, যে আগ্নেয় শিলার দুটি দুটি ভাগ বলছিল, যে বহির্জ বা নিঃসারী, আরেকটা হচ্ছে অন্তজ বা উদ্বেদী শিলা। এই দুইটার আপনার বিস্তারিত বলে নাই, বলছিল যে আমি বলবো, তো ওখান থেকে শুরু করি। তো আর আমি দ্রুত শুরু করে মানে সময় যেহেতু কম, তার মানে দ্রুত শেষ করব। আচ্ছা, বহির্জ বা নিঃসারী শিলার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বিস্ফোরক আরেকটা হচ্ছে শান্ত। তো বিস্ফোরকের ক্ষেত্রে আগ্নেয়গিরির উদগীরণের ফলে ভূঅভ্যন্তরে যে সকল গলিত পদার্থ বের হয় প্রচন্ড বেগে বের হবে। আপনার আগ্নেয়গিরির উদগীরণের ফলে যে আপনার এই শিলা ম্যাগমার যে অংশটা, এটা প্রচন্ড বেগে আকাশের দিকে উত্থিত হলে এটারে বলতেছে বিস্ফোরক প্রকৃতির। আর যদি আরেকটা আছে যে আপনার এটা ভারী গলিত পদার্থগুলো কিন্তু ধীরে ধীরে মিশ্রিত হবে, এটা হচ্ছে আপনার শান্ত প্রকৃতির আগ্নেয় শিলা। আর ওইদিকে আছে অন্তজ বা উদ্বেদী শিলা, যেটা কোনো সময় ভূগর্ভস্থ তরল ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে পৃথিবীর অভ্যন্তরে থেকে যায় এবং কয়েকশো বছর ধরে তাপ চাপের দ্বারাই আপনার ওই ম্যাগমাটা কঠিন হয়ে যায়, আর তখন ওই অন্তজ শিলা তৈরি হয়। আর এটাও দুই প্রকার, একটা হচ্ছে আপনার পাতালিক যেটা বললো, আরেকটা আছে উপপাতালিক। আর পাতালিক শিলার ক্ষেত্রে ভূপৃষ্ঠের বহু নিচে আপনার ম্যাগমা কয়েকশো বছর পর্যন্ত বিকিরণ করে তাপ বিকিরণের মাধ্যমে, ঠিক আছে, ওইটা তারপরে কঠিন হিসেবে রূপান্তরিত হয়। এই আপনার এটার উদাহরণ আছে হলো গ্রানাইট, ডলোরাইট, গ্রাবো, এই জাতীয় শিলার উদাহরণ। আর উপপাতালিক শিলার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ভূগর্ভস্থ তরল ম্যাগমা ফাটলের মাধ্যমে ভূপৃষ্ঠের উপরে আসার সময় ভূপৃষ্ঠের কাছাকাছি এসে সঞ্চিত হয়। আর এই সঞ্চিত শিলাগুলো আগে থেকেই আপনার ভূ আন্দোলনের ফলে কাছাকাছি আসে। পরবর্তী ম্যাগমাগুলা পাতালিক শিলায় মানে কঠিন হয়ে আপনার উপপাতালিক শিলায় উদাহরণ করে। এই দুইটা আপনার উদাহরণ আছে হলো কি আছে, ডলোরাইট আর গ্রানোস্পার, এরকম কিছু। পরে বলছে যে আগ্নেয় শিলার কয়েকটা যেমন আপনার ডাইক, সিলভার শিট, স্টোক, ব্লাক, এরকম কিছু। পরে আলোচনা করা হয়েছিল যে সিলিকার পরিমাণ অনুসারে আগ্নেয় শিলার সিলিকার উপর ভিত্তি করে আগ্নেয় শিলাকে 4টি ভাগে ভাগ করতে পারি: আম্লিক, ক্ষারীয়, মধ্যবর্তী, অতি ক্ষারীয়। আর আম্লিক বলতে বুঝি যে অম্লের পরিমাণটা এখানে সিলিকার পরিমাণ 65 বেশিতে। এর একটি উদাহরণ হচ্ছে গ্রানাইট। পরে ক্ষারীয় বলতে এখানে 45 থেকে 55% থাকবে সিলিকা, এবং সোডিয়াম থাকবে, পটাশিয়াম থাকবে, অ্যালুমিনিয়াম, পরে আপনার কি লৌহ, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য উপাদানগুলো যেটা 45% বেশি থাকে, ক্ষারীয় অক্সাইড। এই ধরনের শিলাগুলো হচ্ছে আপনার ক্ষারীয় শিলা। আর মধ্যবর্তী শিলার ক্ষেত্রে আছে 55% থেকে 85% সিলিকা থাকবে এবং 35% থেকে 45% ক্ষারকীয় অক্সাইড থাকতে পারে। এর একটি উদাহরণ হচ্ছে ডাইওয়ারাইট। পরে আছে অতি ক্ষারকীয় শিলা, সিলিকা আপনার 45% কম থাকতে হবে এবং ক্ষারকীয় অক্সাইড 55% বেশি, যেমন পেরিডোনাটাইট।
আচ্ছা, কয়েকটি আগ্নেয় শিলার ক্ষেত্রে হলো ব্যাসল্ট, গ্রানাইট, পরে ডাইওরাইট, গ্যাব্রো, আর অনেক। পরে বলছে পাললিক শিলা। পাললিক শিলার কয়েকটা বৈশিষ্ট্য বললো যে স্তর বিশিষ্ট। স্তর বিশিষ্ট বলতে আপনার ওই যে শিলাগুলো স্তরে থাকবে, আপনার গঠন স্তরের মতো হবে, গঠন হবে এরকম। জীবাশ্ম বিশিষ্ট আপনার পাললিক শিলার জীবাশ্ম বিভিন্ন প্রাণীর এই জীবাশ্মগুলো ওগুলা জমা হয়, পরে অকাশিত এটা সৃষ্টি করার এখানে তরঙ্গ চিহ্ন যায়। খুবই দূরে ভবিষ্যৎকালে ভূপৃষ্ঠ আবৃতকারী বলছিল যে আপনার ভূপৃষ্ঠের 70% আবৃত করে রাখে পাললিক। আর এরপরে বল যে ঘটনা অনুসারে পাললিক শ্রেণীবিভাগ উনি বলছিল পাললিক শ্রেণীবিভাগের 3টি ভাগে ভাগ করতে: যান্ত্রিক উপায়ে গঠিত, জৈবিক উপায়, রাসায়নিক উপায়। তিনটাই বলছে। এর ভিতরে কর্দম শিলা, আর জৈবিক উপায়ের ক্ষেত্রে অঙ্গরময়, চুনাময়, সিলিকাময়। আচ্ছা, যান্ত্রিক উপায়ের ক্ষেত্রে পাথুরে শিলা, বেলে শিলা, কর্দম শিলা। আর জৈবিক উপায়ে অঙ্গরময়, চুনাময়, সিলিকাময়। রাসায়নিক উপায়ের ক্ষেত্রে কার্বনেট, সালফেট, ক্লোরাইড, সিলিকেট এগুলো আছে। যান্ত্রিক উপায়ে গঠিত কয়েকটি শিলার উদাহরণ মানে সংজ্ঞা সহ: শিলা, বায়ু, নদী, হিমবাহ, ঢেউ প্রভৃতি যান্ত্রিক শক্তি দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে পরিবাহিত হয়ে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি হয় ওটা হচ্ছে যান্ত্রিক উপায়ে গঠিত শিলা। যা আপনার কোনো ধরনের যান্ত্রিক উপায়ে এই যে নদী, হিমবাহ এগুলো থেকে আপনার বিচ্ছিন্ন হবে এবং অন্য জায়গায় যা তার সৃষ্টি হবে, সৃষ্টি হবে পাললিক শিলা। ওখানে আপনার পাললিক শিলার কতগুলা আছে, পাথুরে বা নুড়িময় শিলা, নুড়ি পাথর জমাট বেঁধে, বেলে শিলা, এটা বালু কণার পরিমাণ বেশি থাকে, ওই বালুগুলা বাদে। আর কর্দম শিলার ক্ষেত্রে অতি ক্ষুদ্র পলল জমাট বেঁধে এই কর্দম শিলা তৈরি হয়। সেম ভাবে জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলার ক্ষেত্রে দেখতেছি যে উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ সৃষ্টি হয়। জৈবিক উপায়ে পাললিক শিলার ক্ষেত্রে শিলা উদ্ভিদের দেহাবশেষ, চুনাময়ের ক্ষেত্রে প্রাণীদের দেহাবশেষ স্তূপাকারে জমা হয়, আর সিলিকাময়ের ক্ষেত্রে সিলিকবর্ধিত হয়। রাসায়নিক উপায়ে পাললিক শিলার ক্ষেত্রে আছে সিলিকাময়। হ্যাঁ, ওটার উদাহরণ কি ছিল? সিলিকাময় এবার আপনি দিতে হবে সেটা শুনতে পাইনি। এটার উদাহরণ হচ্ছে যে প্রাণীদের যে বিভিন্ন ধরনের যে ঝিনুক, সাপ এগুলার আপনি থাকে আবরণটা থাকে, ওটা মেবি ওইটা রাখবেন। হ্যাঁ, বুঝছে। আচ্ছা, রাসায়নিক উপায়ে গঠিত শিলাগুলো বলবো যে কার্বনেট, চুন জাতীয় পদার্থ আমরা জানি, সালফেট, ক্যালসিয়াম সালফেট মিশ্রিত পানি হতে তৈরি হবে এটা। ক্লোরাইড আছে লবণ জাতীয় সিলিকেট, আপনার সিলিকা মিশ্রণী, এগুলি আপনার মানে এগুলো বাষ্পীভবনের মধ্যে শুকিয়ে জমাট বাঁধে। কতিপয় পরিচিত একটা হচ্ছে বেলে পাথর, কর্দম শেল, চুনা পাথর, ক্রোমাইট, এগুলো সবগুলো শিলা। তারপরে রাখা হইল যে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলার সংজ্ঞা জানবো। তারপরে রূপান্তরিত শিলার ক্ষেত্রে যে আপনার এই যে পাললিক এবং ওইটা কি বলতেছে আগ্নেয় পাললিক দুটোটাই শিলাই একসাথেই যে আপনার যে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয় এবং নতুন বৈশিষ্ট্য আসে, এটার বলতেছে রূপান্তরিত শিলা। আর রূপান্তরিত শিলা অবশ্যই পরিবর্তন হবে নিয়ামকের তাপের প্রভাব, এর আপনার বিভিন্ন তাপে বা আপনার কি একটা আপনার ফলে এটা ভেঙে চূর্ণ হইতে পারে বা জমাট বাঁধতে পারে। পরে চাপের একটা প্রভাব আছে, রাসায়নিক সক্রিয় তরল প্রভাব, ওইখানে কোনো ধরনের বা বিভিন্ন জাতীয় তরল পদার্থ যুক্ত হয়ে চূর্ণ বা বিচূর্ণ বা নতুন করে তৈরি হইতে পারে। আর রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলো হচ্ছে হলো পূর্ণ কেলাসিত। এটা ওই যে একটু আগে বলছিল এর আগে যে একবার কেলাসিত হওয়ার ক্ষমতা থাকা অবস্থায় আবার কেলাসিত হওয়ার ক্ষমতা হারায়, তারপরে আবার পূর্ণ কেলাসিত হয়। জীবাশ্মবিহীন, এতে কোনো ধরনের জীবাশ্ম পাওয়া যায় না। কাঠিন্য, সমান্তরাল গঠন বলা হয়েছে। সমান্তরাল মানে আপনার সম্মুখ একটা শিলা আরেকটা শিলার মুখোমুখি, এরকম হয়তো বা বোঝায়, জানি না।
অপ্রবেশ্য, এখানে বলতে পানি, এইটার মধ্যে পানি খুবই সূক্ষ্ম এবং সূক্ষ্ম এবং কি টাইপের একটা থাকে, এই জন্য পানি প্রবেশ করতে পারে না, আর তরঙ্গ চিহ্ন দেখা যায় না। রূপান্তরিত শিলার শ্রেণীবিভাগ, রূপান্তরিত শিলাকে দুটি অংশে ভাগ করব, আগ্নেয় রূপান্তরিত শিলা, পাললিক রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা হচ্ছে কি, যেটা আগ্নেয় শিলাগুলো প্রচন্ড তাপচাপে বা অন্যান্য প্রভাবকের সাহায্যে পরিবর্তিত হয়ে যে নতুন শিলা তৈরি করবে, সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। আর পাললিক শিলা হচ্ছে পাললিক রূপান্তরিত শিলা হচ্ছে পাললিক শিলাগুলা আপনার তাপ চাপে এগুলার অন্যান্য প্রভাবকের সাহায্যে পরিবর্তিত হবে, একে বলতে আমরা পাললিক রূপান্তরিত শিলা। পাললিক রূপান্তরিত শিলার জন্য কয়েকটি মানে ভাগ আছে, বালুজাত, কর্দমাজাত, চূর্ণজাত, অঙ্গরজাত। আর বালুজাতের ক্ষেত্রে বালুজাত পাললিক শিলা রূপান্তরিত হয়, যে বালুজাত পাললিক শিলা রূপান্তরিত হয় বালুজাত রূপান্তরিত শিলায়, কর্দমাজাত রূপান্তরিত শিলায় কর্দম জাতীয় পাললিক শিলা, চূর্ণজাতের রূপান্তরিত শিলার ক্ষেত্রে চূর্ণজাত পাললিক শিলা রূপান্তরিত হয়, আর অঙ্গরজাত রূপান্তরিত শিলায় অঙ্গরময় পাললিক শিলা রূপান্তরিত হয়। আর কয়েকটি এইটাকে একটু ডিটেইলস বলা যাবে? এই যে অঙ্গারজাত, যেটা অঙ্গর মিন্স হইল ভঙ্গুর, ঠিক আছে। আর অঙ্গারজাত রূপান্তরিত শিলা এখানে বলতেছে যে অঙ্গারময় পাললিক শিলা, যে ভঙ্গুর পাললিক শিলাগুলো আছে যেগুলো অপেক্ষাকৃত দুর্বল, ওগুলা আমার একত্রিত হয়ে পরিবর্তিত হয়ে অঙ্গারজাত রূপান্তরিত শিলায় আপনার রূপান্তরিত হবে। আচ্ছা, এমনিতে তো অঙ্গারের মানে শাব্দিক অর্থ করলে তো আগুন না, অঙ্গার মানে এরকম কিছু না? অঙ্গার মানে হচ্ছে উত্তপ্ত কয়লা, এরকম কিছু। হ্যাঁ, তাহলে হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে এখানে বোঝাচ্ছে তাহলে ভঙ্গুর, তাই তো মনে হয়। ওকে, ক্যারি অন। মানে যেটা পড়ে ছাই হয়ে গেছে ওটাকে অঙ্গার বলে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এরকম কিছুই। কয়েকটি রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে মার্বেল, আপনার স্ল্যাট, হাইলাইট, ল্যারোরাইট, স্টিপ, কোয়ার্টার্স, এগুলোই। শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ধন্যবাদ। আমি খুব দ্রুত বলছি, বুঝতে যদি অসুবিধা হয়, না আমার টাইম মেনটেন করতে হবে।